নমস্কার সবাইকে, কম্পিটিটিভ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আগের দিন পর্যন্ত আমরা পড়েছি কন্টিনেন্ট এবং ওশেন কীভাবে সৃষ্টি হয়েছে, বিশেষ করে কন্টিনেন্টাল ক্রাস্ট এবং ওশেনিক বেসিন, এবং কীভাবে ওয়াটার এলো সে সম্পর্কে আমরা জেনেছি। আজকে জানবো যে কীভাবে আমাদের এই কন্টিনেন্টগুলো আজকের যেরকম এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়া এবং আন্টার্কটিকা, এই যে 7টা মহাদেশ দ্বারা কীভাবে এই 7টা মহাদেশ আজকের বর্তমানে যে অবস্থায় আছে সেই অবস্থায় কিভাবে পৌঁছালো। আগেও কি তারা এরকম অবস্থানে ছিল, নাকি আগে একটা অন্যরকম ফ্যাশনে ছিল, অন্যরকম প্যাটার্নে ছিল, সেখান থেকে চেঞ্জ হয়ে আজকের এই জায়গাতে এসে পৌঁছেছে। আমরা একটা জিনিস ইংরেজিতে একটা কথা আসে যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, মানে সব কিছু চেঞ্জ হচ্ছে। তার মানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে কন্টিনেন্টগুলো বা ওশেনগুলো যেভাবে দেখছি, হয়তো এটা প্রথম থেকে এইভাবে ছিল না, আগে একরকম ছিল, সেখান থেকে চেঞ্জ হয়ে আজকের এই জায়গায় এসে পৌঁছেছে, বা এখনও পর্যন্ত কন্টিনিউয়াসলি এগুলো চেঞ্জ হচ্ছে। কেউ কিন্তু তার যে পরিবর্তন, সেই পরিবর্তনের পথে কিন্তু থেমে নেই। তাহলে আমার প্রশ্ন আসে, তাহলে এই যে এটা বললাম, এর পেছনে কি কারণ থাকতে পারে, কি কারণের জন্য আজকে এই ইয়েগুলো চেঞ্জ হচ্ছে, কন্টিনেন্টগুলো চেঞ্জ হয়েছে, বা এর কি এভিডেন্স সম্পর্কে জানতে পেরেছি আমরা যে বলতে পারছি যে কন্টিনেন্টগুলো চেঞ্জ হয়েছে না আদৌ চেঞ্জ হয়নি, সেই সম্পর্কে আজকে ইয়েতে জানবো। এবার আসি, এই যে আজকের গল্প হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, কিন্তু কন্টিনেন্টাল ড্রিফট থিওরি আসার আগে এই যে এই তত্ত্বটা আসার আগে কিন্তু অনেকেই বিভিন্নভাবে বর্তমানের যে পজিশন কন্ডিশন সেটা কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু তাদের কথা আমরা অত বেশি মনে রাখি না, কারণ ওইগুলো অতটাও পার্মানেন্টভাবে কেউ দিতে পারেননি। প্রথম যিনি পার্মানেন্টভাবে ইয়ে করতে শুরু করেন কোন থিওরিটা, সেটা হচ্ছে যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। ওকে, প্রথম যে থিওরিটি আসে সেটা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, এবং প্রথম সায়েন্টিফিক ওয়েতে অ্যাপ্রোচ করার চেষ্টা করে যে কীভাবে আগে কন্টিনেন্টের একরকম অবস্থা ছিল, আজকের কন্টিনেন্টের এই বর্তমানের কন্টিনেন্টের এই অবস্থা এসে দাঁড়িয়েছে। তাহলে জানা যাক আজকে আমাদের টপিক কী আছে, যে কন্টিনেন্ট ড্রিফট থিওরির অর্থ কী, আলফ্রেড ওয়েনের সম্পর্কে সামান্য জানবো, যিনি কন্টিনেন্টের ড্রিফট থিওরির প্রবক্তা, তার সম্পর্কে জানবো, প্যানজিয়া প্যান্থালাসিকে জানবো, এবং প্যানজিয়া ব্রেক করলো, এবং কন্টিনেন্ট ড্রিফট থিওরির উনি কী এভিডেন্স দিয়েছেন, মানে আমাদের যিনি প্রবক্তা আলফ্রেড ওয়েগনার, ইনি কী এভিডেন্স দিয়েছেন, এবং কন্টিনেন্টাল ড্রিফট থিওরি কী কারণের জন্য সংগঠিত হয়েছিল অ্যাকর্ডিং টু আলফ্রেড ওয়েগনার, এবং এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরির লিমিটেশনস কী। তাহলে এক এক করে শুরু করা যাক। প্রথমে হচ্ছে যে কন্টিনেন্টাল ড্রিফট কথার মানে কি। ড্রিফট মানে কি, কোনো কিছুর উপরে ড্রিফট করছে না, ভাসছে বা চলমান অবস্থাকে তাকে তো আমরা ড্রিফট বলছি। তাহলে এই যে কন্টিনেন্টাল ড্রিফট কথার মানে কি, এই যে আমাদের যে আজকের কন্টিনেন্টগুলো, সেইগুলো কী ছিল, একটা সময় ছিল এরা জয়েন্ট, মানে এক জায়গাতে অবস্থান করতো, সেখান থেকে কী হচ্ছে ড্রিফট করে আস্তে আস্তে মুভ করেছে। ঠিক আছে, এবারে কীভাবে মুভ করেছে না, আমরা একটা জিনিস জানি যে আমরা ওশেনিক ক্রাস্ট বলতে কী বুঝি। অন্য একটা কালিনি, ওশেনিক ক্রাস্ট আমাদের কী দ্বারা গঠিত না, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। আর ক্রাস্ট কী দ্বারা গঠিত, আমাদের কন্টিনেন্টাল ক্রাস্ট কী দ্বারা গঠিত, কন্টিনেন্টাল ক্রাস্ট কী দ্বারা গঠিত, সিয়াল। এটা অপেক্ষাকৃত কি, এটা অপেক্ষাকৃত হালকা, আর হালকাটা উপর দিয়ে হচ্ছিল, এটা অপেক্ষাকৃত হালকা আর এটা অপেক্ষাকৃত ভারী। তাহলে সিয়ালের নিচে সীমা থাকবে, আগের দিনও এইসব প্রসঙ্গে আমরা জেনেছি। এবার কি করছে, অ্যাকর্ডিং টু দ্য কন্টিনেন্টাল ড্রিফট থিওরি কী হয়, যে এই যে সিয়াল বা কন্টিনেন্টাল ক্রাস্ট, আমরা ধরে নিই যে এটা যদি কন্টিনেন্টাল ক্রাস্ট হয়, আর এর নিচে আরেকটা রং দিয়ে আমি দেখাই, এটা যদি কন্টিনেন্টাল ক্রাস্ট হয় এবং এটা যদি ওশেনিক ক্রাস্ট হয়, তাহলে কী হচ্ছে, এই কন্টিনেন্টাল ক্রাস্টটা কী হয়, ওই ওশেনিক ক্রাস্টের উপরে অবস্থান করে ড্রিফট করে এই দিক সেদিক সরতে থাকে। এটাই হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। ঠিক আছে, এবার এই যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি প্রবক্তাকে, ইনি হচ্ছেন একজন, ইনার নাম হচ্ছে আলফ্রেড ওয়েগনার। ইনি একজন জার্মান মেটেরোলজিস্ট ছিলেন, এবং এই তত্ত্বটার প্রবক্তা কত সালে করেন, 1912 খ্রিস্টাব্দে ইনি এই তত্ত্বটার প্রবর্তন করেন। এবার এবং এই যে ওনার একটা বই ছিল, ওনার উনি যেহেতু জার্মান মেট্রোলজিস্ট, তাহলে ওনার যে জার্মান ভাষায় লেখা বইটা, সেটার যদি ইংরেজি অনুবাদ হয়, সেটা হচ্ছে তোমার ফরমেশন অফ কন্টিনেন্ট অফ ওশেন, ফরমেশন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশেন, আমার বানান।
এই ফরমেশন অফ কন্টিনেন্টস অফ ওশেন নামে উনি একটি বই লেখেন এবং এই বইটাতেই উনি তার এই তত্ত্বটা সম্পর্কে সবাইকে জানান। ঠিক আছে, এবারে এই তত্ত্বটা উনি জানিয়েছিলেন কীভাবে না, উনি বিভিন্ন অঞ্চলের উনি আগেকার দিনে প্রাচীন দিনের ক্লাইমেট আর বর্তমানের ক্লাইমেটের সম্পর্কে উনি একটা ট্যালি করেন এবং উনি সেখানে দেখান বা সেখানে বুঝতে পারেন যে আগে অনেকগুলো অঞ্চলের ক্লাইমেট একই রকম ছিল, যেটা বর্তমানের থেকে অনেকটা আলাদা। সেখান থেকে উনি বুঝতে পারেন যে নিশ্চয়ই এই কন্টেন্টগুলো কীরকম অবস্থা ছিল দেখাচ্ছে। চলো, এই কন্টেন্টগুলো নিশ্চয়ই প্রথমে এক জায়গায় ছিল, এই যে এক জায়গায় ছিল প্রথমে, তারপর এই যে এটা টোটাল একটা সুপার কন্টেন্ট এক জায়গায় ছিল, তারপর সেখান থেকে ব্রেক হতে হতে আজকের জায়গাতে পৌঁছেছে। ঠিক আছে, এবার এই যে আগে বলছি যে আগে এক জায়গায় ছিল, এক জায়গায় জড়ো হয়েছিল, এই যে জায়গায় জড়ো হয়েছিল সেই যে মহাদেশটা একটা বৃহৎ মহাদেশ বা সুপার কন্টিনেন্ট, তাকে বলা হয়তো প্যানজিয়া। আর যেটা ওই সুপার কন্টিনেন্টকে চারধারে বিস্তৃত করে যে মহাসাগর ছিল, বৃহৎ মহাসাগর ছিল, সেটাকে বলা হয়তো প্যান্থালাসা। কীরকমভাবে জিনিসটা, এই যে এটা হচ্ছে আমার সুপার কন্টিনেন্ট, যেটা হচ্ছে আমাদের প্যানজিয়া, আর এর চারপাশে হচ্ছে যে ওশেন, সেটা হচ্ছে প্যান্থালসা। ঠিক আছে, এবং এটা কোন সময়ের কথা বলছি না, এটা হচ্ছে প্যালিওজোইক যুগ। যে উনি যেখান থেকে শুরু করলেন ওনার জার্নিটা বা ওনার যে থিওরি দেওয়া, সেটা হচ্ছে প্যালিওজোইক যুগের শেষ ভাগ থেকে উনি শুরু করলেন না, এখান থেকে আমাদের একটা সুপার কন্টেন্ট ছিল এবং প্যালিওজোইক যুগের শেষ হতে হতে আমাদের ওটা ব্রেক করতে আস্তে ব্রেক করতে শুরু করে। এবার এই যে প্যানজিয়ার উপরের পার্ট থেকে আমাদের বর্তমানে কোন অংশ তৈরি হয়েছে না, বর্তমানে নর্দার্ন আমেরিকা এবং ইউরেশিয়ার পার্টটা তৈরি হয়েছে আমাদের এই প্যানজিয়ার উপরের অংশ থেকে। আর দক্ষিণ ভাগ থেকে কী হয়েছে, সাউথ আমেরিকা, আফ্রিকা, ইন্ডিয়া, অ্যান্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া, এইগুলো সব দক্ষিণ ভাগ থেকে শুরু হয়েছে। এবার দেখা যাক না, ব্রেকিং অফ প্যানজিয়া এবং ড্রিফট, মানে প্যানজিয়া ভাঙতে শুরু করলো এবং তার চলনতে শুরু করলো। ঠিক আছে, প্যানজিয়া ভাঙতে শুরু করলো হঠাৎ করে, বিভিন্ন ফোর্সের প্রভাবে হঠাৎ করে ভাঙতে শুরু করলো এবং সেইখান থেকে কী হচ্ছে যে এর যে বিভিন্ন ফ্র্যাগমেন্টসগুলো, সেই ফ্র্যাগমেন্টসগুলো আস্তে আস্তে নিজের থেকে দূরে সরতে শুরু করলো এবং বর্তমানে যে কন্ডিশন, সেই কন্ডিশনে ফিরে এলো। কীভাবে দেখাই, এই যে দেখো, এখান থেকে জুম করা যাবে না, মানে এখান থেকে শুরু হচ্ছে পারমিয়ান এজে প্যানজিয়াটা এইভাবে ছিল। তারপরে ট্রায়াসিক যুগ থেকে এগুলো আস্তে ব্রেক করতে শুরু করে। ঠিক আছে, তারপরে এই যুগ বর্তমানে এই জায়গায় এসে পড়ে দাঁড়িয়েছে। মানে যদি জিজ্ঞাসা করে যে কোন যুগ থেকে এই কন্টেন্টগুলো ব্রেক হতে শুরু করলো না, সেটা হচ্ছে ট্রায়াসিক যুগ থেকে আমাদের কন্টেন্টগুলো ব্রেক হতে শুরু করলো। ঠিক আছে, তাহলে আরেকবার দেখিনি আমাদের মেসোজোইক এরার মধ্যে ট্রায়াসিক যুগ থেকে এর ভাঙনটা শুরু হলো। ঠিক আছে, তারপর ভাঙতে বিভিন্ন জায়গা থেকে ফ্র্যাগমেন্টগুলো আলাদা হতে, কিছু ফ্র্যাগমেন্ট পরস্পর যুক্ত হয়, আবার কিছু ফ্র্যাগমেন্ট আলাদা হয়ে থেকে যায়। সেইভাবে কি হয়, বর্তমান যে শেপ, সেই শেপে এসছে। এবার যদি বলেন যে এই যে তো বলছেন যে এরকম আগে সব জায়গায় এক ছিল, তারপরে আস্তে আস্তে ধীরে এইগুলো আলাদা হয়েছে, তাহলে এর এভিডেন্স কী বা কী বেসিসে বলছেন যে এই কন্টেন্টগুলো এক জায়গায় ছিল? উনি প্রথমত যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে পেলিও ক্লাইমেটিক রিজিয়নের একটা উনি প্রথম উদাহরণ দিয়েছিলেন যে আগে কী ছিল, যে বিভিন্ন যে অঞ্চলগুলো ছিল বা অংশগুলো ছিল, সেই অংশগুলোর একই রকমের ক্লাইমেট ছিল। পরবর্তীকালে ক্লাইমেট চেঞ্জ, উনি সেইখান থেকে ওনার তত্ত্বটা নিয়ে আসেন। ঠিক আছে, এবার উনি কী এভিডেন্স দেন না, উনি এভিডেন্স ফিট একটা কন্টেন্টগুলো পরস্পরের সঙ্গে মিলে যায়, সেটা একটা উদাহরণ দেন। এবং কিছু রক্সের এভিডেন্স দেন যে বিভিন্ন জায়গায় যে রক্সগুলো পাওয়া গেছে, সেই রক্সগুলো প্রায় সিমিলার টাইপের। বিভিন্ন ফসিলসের উদাহরণ দেন এবং ক্লাইমেটের উদাহরণ দেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে বিভিন্ন এভিডেন্স উনি দেন। এবার এক একটা এভিডেন্স সম্পর্কে আমরা আসি বিস্তারিত আলোচনাতে। এই যে দেখো, যখন আমরা দেখছি যে সাউথ আমেরিকা, ব্রাজিলের যে কোস্ট এবং ওয়েস্টার্ন আফ্রিকার যে কোস্ট, এরা কিন্তু পারফেক্টলি ফিট, যেন দুটো উডেন ব্লক, যদি ধরো এরকম একটা উডেন ব্লক হয় আর এরকম একটা উডেন ব্লক যদি হয়, এই ধরো দুটো উডেন ব্লক, তাহলে এই দুটো ব্লককে যদি আমরা পাশাপাশি নিয়ে আসি, তাহলে কি এরা পারফেক্টলি ফিট হয়ে যাচ্ছে? তাহলে এখানেও কিন্তু এক্স্যাক্টলি সেরকম ঘটনা ঘটছে, যেটা ওই জন্য একে নাম দিয়েছেন যে ফিট অফ দ্য কন্টেন্টস, আর এটাকে বলে জিগস ফিট। কী বলা হয়? জিগস ফিট। তাহলে এইটা উনি ওনার প্রথমে একটা এভিডেন্স দেন যে যেহেতু ব্রাজিলের ইস্টার্ন পার্ট এবং আফ্রিকার ওয়েস্টার্ন পার্ট এরা পরস্পরের সাথে ফিট হচ্ছে, এবং শুধুমাত্র এই জায়গা নয়, আরও এছাড়াও গ্রিনল্যান্ডের পাশাপাশি অনেক জায়গায় কিন্তু ফিট হচ্ছে। এই দেখো, এই জায়গাগুলো ফিট হচ্ছে। তাহলে এই যে উনি এটা এভিডেন্স দেন যে যেহেতু এগুলো দেখতে একই রকম, যেন দুটো উডেন ব্লক পরস্পরের সাথে মিলিয়ে দিলে যেরকম হবে সেরকমভাবে ব্যাপারটা, ঘটনাটা সেভাবে ঘটছে, তাহলে উনি মনে করছেন যে না, নিশ্চয়ই
এখানকার যে ইয়েগুলো মানে কন্টিনেন্টগুলো আগে এক জায়গাতে অবস্থান করতো। ঠিক আছে, এবারে আসি যে রকস অফ সেম এজ অ্যাক্রস ওশেন। এবার দেখো এই যে ব্রাজিলের ইস্টার্ন শোর, আফ্রিকার ওয়েস্টার্ন শোর, এখানে যেভাবে যে ধরনের রকস দেখতে পাওয়া যায়, এখানে কিন্তু সেই ধরনের রকস দেখতে পাওয়া যায়। এই তোমার হচ্ছে আফ্রিকার কোস্টাল আফ্রিকা, দাঁড়াও লিখিটা, কোস্ট অফ ওয়েস্টার্ন আফ্রিকা, কোস্ট অফ ওয়েস্টার্ন আফ্রিকা অ্যান্ড কোস্ট অফ সাউথ আমেরিকা, এরা কি হচ্ছে যে এরা একই রকমের ডিপোজিশন দেখতে পাওয়া যায়, একই রকমের ডিপোজিশন দেখতে পাওয়া যায়। তাহলে যেহেতু একই রকমের ডিপোজিশন দেখতে, তার মানে নিশ্চয়ই এদের মধ্যে কোথাও না কোথাও মিল ছিল, না হলে এইভাবে দেখতে পাবো কেন, তাই না? তাহলে এটাও কিন্তু একটা এভিডেন্স, যে এভিডেন্সের সাহায্যে কিন্তু আমাদের এই যে কন্টেন্ট আর ড্রিফট থিওরি সেটা কিন্তু সুদৃঢ় করছে। এবার আসি যে ডিস্ট্রিবিউশন অফ ফসিলস। দেখো এখানে দেখা আছে, দেখো এই যে লাইন বরাবর, এই যে সেম কালার লাইন বরাবর, সেম কালারের লাইন বরাবর কিন্তু একই রকমের ফসিলস দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবারে এই যে প্রত্যেকটা যে অঞ্চল, এই প্রত্যেকটা অঞ্চলের ফসিলসের দেখতে পাওয়ার প্রবণতাটা একই রকম। তাহলে একটা জিনিস ভাবো, এখন প্রত্যেকটা কন্টিনেন্ট বা ধরো সাউথ আমেরিকার সঙ্গে আফ্রিকা কতটা দূরে, চার 4,000 বা খুব সুন্দর 5,000 কিলোমিটার একটা মাঝখানে আটলান্টিক ওশানস আছে, রাইট? এবারে সেখান থেকে দাঁড়িয়ে পড়ে একটা প্রাণী যে তোমার হচ্ছে চতুষ্পদী প্রাণী, সে কি সাঁতার কেটে কেটে পৌঁছে যাবে আফ্রিকাতে? সেটা তো সম্ভব নয়। তার মানে কি, এরা নিশ্চয়ই এক জায়গাতে ছিল, যার জন্য এর ফসিলস কিন্তু সাউথ আমেরিকাতে পাওয়া যাচ্ছে, আফ্রিকাতে পাওয়া যাচ্ছে। আবার কিছু কিছু প্রাণী যেমন এই যে লিওথেরাস, এর উদাহরণ পাওয়া যাচ্ছে আফ্রিকাতে পাওয়া যাচ্ছে, ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে, আন্টার্কটিকাতে পাওয়া যাচ্ছে, যেখানে আন্টার্কটিকা আর ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্কই নেই, তাই না? তার মানে কি, নিশ্চয়ই এখানে এরা একসাথে ছিল বলেই এই ধরনের এভিডেন্সগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, এবার কি, এবার হচ্ছে আরেকটা এভিডেন্স, না হ্যাঁ বললাম তো ফসিলসের এভিডেন্স। এরপরে তারপরে কি আছে, যে এরপরে দেখতে পাচ্ছি যে ধরো টিলাইট অ্যান্ড প্লেসার ডিপোজিট। টিলাইট হচ্ছে কি, টিলাইট হচ্ছে এক ধরনের সেডিমেন্টারি রক, যেটা কিনা গ্লেশিয়ার দ্বারা ফর্ম হয়। তাহলে টিলাইট কি, টিলাইট হচ্ছে সেডিমেন্টারি রকস formed by glaciers। আর প্লেসার ডিপোজিট কি, প্লেসার হচ্ছে অ্যাকুমুলেশন অফ ভ্যালুয়েবল অ্যান্ড হেভি মিনারেলস concentrated by gravity। তাহলে এই যে বিভিন্ন জায়গায় পাওয়া টিলাইট এবং প্লেসার ডিপোজিট দেখেও কিন্তু আমরা বলতে পারছি যে এই সমস্ত যে কন্টেন্টগুলো এরা কিন্তু এক জায়গাতে ছিল। এই যে দেখো এই যে এই অঞ্চল, এই যে অঞ্চলের শেড করা অঞ্চল, যে সেই শেড করা অঞ্চলের যে প্লেসার ডিপোজিট, এই প্লেসার ডিপোজিটগুলো কিন্তু একই রকম দেখতে বা একই রকমের প্লেসার ডিপোজিট পাওয়া যায়। আবার এই যে দেখো এই যে এখানে কি হচ্ছে, যে ওয়েদারিংয়ের ফলে বিভিন্ন, কি বললাম এটা, প্লেসার ডিপোজিট না, এটা হচ্ছে গ্লেসিয়াল এভিডেন্স, সরি টিলাইটস, এটা হচ্ছে টিলাইটস। আর এই যে এখানে যেগুলো দেখা যাচ্ছে যে ওয়েদারিংয়ের ফলে যে সমস্ত প্লেসার ডিপোজিট তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে আমাদের ঘানার গোল্ড, আর সেরকমভাবে কিন্তু ব্রাজিলেও কিন্তু গোল্ড পাওয়া যাচ্ছে, তাহলে এইগুলো, এই সমস্ত এভিডেন্সটা কি পোক্ত করছে যে আমাদের কন্টিনেন্টগুলো নিশ্চয়ই কোনো না কোনো সময় এক জায়গাতে অবশ্যই অবস্থানে ছিল। ঠিক আছে, তাহলে এখনও পর্যন্ত আমরা কি বললাম, যে এই যে উনি আলফ্রেড ওয়েগনার, তার যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা কন্টিনেন্টগুলো যে এক জায়গায় ছিল সেখান থেকে ড্রিফট হয়ে আজকে আলাদা হয়েছে, সেটার যে উনি কী কী এভিডেন্স দিয়েছেন সেটা সম্পর্কে জানলাম। এবারে এখন জানবো যে এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি সম্পর্কে উনি কী ফোর্স বলেছিলেন, যে ফোর্সটার জন্য হঠাৎ করে এই যে মেসোজোইক এরাতে যে ড্রিফট মানে কন্টেন্টগুলো ড্রিফটিং শুরু হলো বা প্যানজিয়া থেকে ভাঙতে শুরু করলো, সেটার পেছনের মানে ফোর্সটা কী ফোর্স, না উনি প্রথম দিচ্ছেন হচ্ছে পোল ফ্লিং ফোর্স, আর দ্বিতীয় নম্বর দিচ্ছেন টাইডাল ফোর্স। ঠিক আছে,
পোল ফ্লিং ফোর্সটা কি, এটা তোমার হচ্ছে রিলেটেড টু রোটেশন অফ আর্থ, মানে পৃথিবীর রোটেশন অফ আর্থ, পৃথিবীর রোটেশনের জন্য যে ফোর্সটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে পোল ফ্লিং ফোর্স। এটার জন্য নাকি এটা একটা ফোর্স যেটার জন্য নাকি আমাদের এই কন্টিনেন্টগুলোর ব্রেক এবং ড্রিফটিং শুরু হয়েছিল। ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর ফোর্সটা কি উনি বলছেন না, টাইডাল ফোর্স, যে আমাদের যেভাবে ঢেউ বলছে সরি, জোয়ার ভাটা যে শক্তি, সেই জোয়ার ভাটা শক্তির জন্য নাকি কন্টিনেন্টগুলো ড্রিফটিং শুরু হয়েছিল। মানে যখন সান অ্যান্ড মুন এর প্রভাবে কি হচ্ছে, আগের দিকে টানা হয়ে এই কন্টিনেন্টগুলো ড্রিফটিং শুরু হয়েছে। ঠিক আছে। এবার উনি তো বললেন যে এইভাবে এই বিভিন্ন কারণের জন্য ড্রিফট শুরু হয়েছে, কিন্তু এই এই যে দুটি উনি ফোর্স বললেন, সেটা পোলার ফ্লিং ফোর্স হোক বা টাইডাল ফোর্স হোক, এরা কিন্তু ভেরি উইক ফোর্স। এই এত উইক ফোর্স দিয়ে কিন্তু এই বিশাল বিশাল ল্যান্ডমাস, এই বিশাল ল্যান্ডমাসগুলো কিন্তু মুভ করা সম্ভবই নয়। ঠিক আছে। আর একটা কি, উনি উনি তো বললেন যে এই হয় কি বলে কন্টেন্ট, কিন্তু উনি এর পেছনের মেন যে রিজন সেটা কিন্তু দিতে পারেননি। মানে কেন মানে কেন তোমার হচ্ছে মেসোজোইক এরা থেকেই যে এই ড্রিফটটা শুরু হলো, সেটার উনি কোনোরূপ কোনো কারণ ব্যাখ্যা করতে পারেননি। আর উনি এটাও বলেছিলেন যে শিয়াল সীমার ওপরে ড্রিফট করে, কিন্তু কিভাবে ড্রিফট করে বা এটা আদৌ শিয়ালের উপরে সীমা ড্রিফট করে কিনা এই সম্পর্কে কিন্তু উনি খুব বেশি তথ্য দিতে পারেননি। ঠিক আছে। কিন্তু একটা জিনিস ভাবো যে আমরা এত কিছু লিমিটেশন সত্ত্বেও বিজ্ঞানীরা এই তত্ত্বটা কিন্তু বর্তমানে নাকচ করে দিয়েছেন। কিন্তু একটা জিনিস আমাদের অবশ্যই ভাবতে হবে যে উনি বিজ্ঞানীরা ওনার এই তত্ত্বটাকে নাকচ করে দিলেও এই পরবর্তীকালে যে 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 মানে উনি একটা শুরু করেছিলেন, যে একটা বলো না যে কোনো কিছুর পায়োনিয়ার, মানে উনি এই যে কন্টেন্টগুলো এক জায়গায় ছিল সেখান থেকে ব্রেক হয়ে আজকে বিভিন্ন জায়গায় পৌঁছেছে বা বিভিন্ন ফ্র্যাকশনে বিভক্ত হয়েছে, সেটার যে পায়োনিয়ার, উনি কিন্তু তার পায়োনিয়ার ছিলেন। তাহলে ওনার এই তত্ত্বটাকে আজকে হয়তো আমরা নাকচ করে দিচ্ছি, কিন্তু এই তত্ত্বটা কী হচ্ছে, ভবিষ্যতের পরবর্তীকালে যে সমস্ত বিজ্ঞানীরা আসছেন তারা কী করছেন, এই তত্ত্বটার উপরে বেস করেই কিন্তু তাদের এক্সপানশন দেওয়ার চেষ্টা করছেন। ইভেন এটা তো প্রমাণিত যে আগে এইগুলো এক জায়গায় ছিল, তারপরে ধীরে 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 ব্রেক করে আজকে বিভিন্ন জায়গাতে পড়েছে, কিন্তু উনি হয়তো কারণগুলো ভুল বলেছেন। এই এর এর তত্ত্বের লিমিটেশনস থেকেই কিন্তু পরবর্তীকালে আমাদের যেটা সবচেয়ে মানে বর্তমানে সবচেয়ে যেটা অ্যাকসেপ্টেবল প্লেট টেকটনিক্স থিওরি কিন্তু আসে। ঠিক আছে। তার মানে এটা কোনোভাবেই কিন্তু ফেলনা নামে ফেলে দেওয়া যাবে না আমাদের। তাহলে একবার রিক্যাপ করে নিই আজকে কী কী পড়লাম। ওকে, আজকে আমরা প্রথমে পড়লাম যে কন্টিনেন্টাল ড্রিফট কাকে বলে। মানে কন্টিনেন্টাল ড্রিফটকে আগে সমস্ত যেগুলো ছিল কী বলে, কন্টেন্টগুলো সব এক জায়গায় ছিল, তারপরে ধীরে ধীরে সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় মুভ করতে করতে বর্তমানে পজিশন এসছে। এর ফাদার অফ কন্টিনেন্টাল ড্রিফট থিওরি আলফ্রেড ওয়েগনার। প্যানজিয়া প্যান্থালাস আমরা জানলাম, এবং প্যানজিয়া ড্রিফট থেকে শুরু হয়েছে। প্যানজিয়া ড্রিফট, সেখান থেকে লরেশিয়া এবং গন্ডোলান সম্পর্কে জানলাম, সেখান থেকে বর্তমানে মডার্ন ওয়ার্ল্ড তৈরি হয়েছে। এবার কন্টিনেন্টাল ড্রিফটের বিভিন্ন এভিডেন্স সম্পর্কে জানলাম নাকি না, প্রথমে হচ্ছে তোমার জিগস অফ হিট সম্পর্কে জানলাম, রক্স বিভিন্ন যে টাইমের বিভিন্ন বিভিন্ন প্লেসের রক্স একই রকমভাবে বিভিন্ন জায়গাতে পাওয়া যাচ্ছে, সেটা একটা জানলাম। আর টিলাইট এবং প্লেসার ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানলাম, এবং ফসিলসের ডিস্ট্রিবিউশনের ফলে কীভাবে মানে ফসিলসের ডিস্ট্রিবিউশনও যে আমাদের কন্টিনেন্টাল ড্রিফট থিওরিকে সাপোর্ট করছে সেটা সম্পর্কে জানলাম। আর এই পজ অফ কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরির পেছনে ফোর্স কী ছিল না, একটা তোমার হচ্ছে পোল ফ্লিং ফোর্স, আর একটা হচ্ছে টাইডাল ফোর্স, এগুলো সম্পর্কে জানলাম। আর এই থিওরি লিমিটেশনস কী আছে না, উনি যে ইয়েগুলো বলেছিলেন, যে ফোর্সগুলো সম্পর্কে বলেছিলেন, সেই ফোর্সগুলো কিন্তু আদতেও এতটা পাওয়ারফুল নয় যে একটা কন্টিনেন্টকেও মুভ করতে পারবে। তা কিন্তু এ সত্ত্বেও, এত সব লিমিটেশনস থাকা সত্ত্বেও আমাদের কন্টিনেন্টাল ড্রিফট থিওরি পড়তে হবে, কারণ এটাই হচ্ছে প্রথম সায়েন্টিফিক্যালিভাবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল যে কন্টিনেন্টগুলো কীভাবে বর্তমান শেপে আসে। ঠিক, তাহলে আজকে লেকচার সম্পর্কে জানলাম কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। পরের দিন এর পরবর্তীকালে যে সমস্ত থিওরিগুলো আছে, যেমন হচ্ছে কনভেকশন কারেন্ট থিওরি হোক, সি ফ্লোর স্প্রেডিং হোক, বা প্লেট টেকটনিক্স থিওরি, সেগুলো আস্তে আস্তে আমরা ধীরে ধীরে পরের লেকচার সম্পর্কে জানবো। তাহলে সবাইকে থ্যাংক ইউ আমার এই ভিডিও দেখার জন্য। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।
সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যেহেতু আমি একটা প্রথম এই লেকচারগুলো প্রোভাইড করছি, তাহলে যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই সেটা দয়া করে তোমরা ধরিয়ে দিও, না হলে আমারও ভুল থেকে যাবে আর তোমাদেরও ভুল থেকে যাবে। ঠিক আছে, যদি তোমার মনে হচ্ছে কোথাও না কোথাও ভুল ইনফরমেশন দিচ্ছি বা মিস ইনফরমেশন দিচ্ছি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে নাও। থ্যাংক ইউ, টাটা, গুড বাই, সায়োনারা।